সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে রবিন আহমেদ জুয়েল। আজকে আমরা কমপ্লেক্স নাম্বারের আরেকটা ইম্পর্টেন্ট লেকচার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সঞ্চার পথ এবং ঘনমূল। তুমি দেখো, সঞ্চার পথের ম্যাথগুলো কিভাবে সলভ করবে সেটা আগে দেখাবো, এবং ঘনমূলের অঙ্কগুলো তুমি কিভাবে সহজে সলভ করতে পারো সেটা আজকে দেখাবো। তাহলে আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। এখন দেখো, সঞ্চার পথ কাকে বলে সেটাকে বুঝতে হবে। ধরে নাও এটা একটা সমতল, এটা একটা সমতল এক্স ওয়াই ধরলাম, একটা সমতল। এখানে একটা চলমান বিন্দু আমরা ধরলাম এক্স ওয়াই। আমরা যারা সরলরেখার 3.4 চ্যাপ্টার করছি তারা অবশ্যই এই জিনিসটা বুঝতে পারবো, তারপরও আলোচনার সাপেক্ষে আমি বলে দিচ্ছি। অর্থাৎ একটা সমতলে একটা চলমান বিন্দু যদি এক বা একাধিক শর্ত মেনে পরিভ্রমণ করে, বা রেখাটা কি হয়, এক বা একাধিক শর্ত যদি মেনে চলে, ওই রেখাটাকেই বলা হবে সঞ্চার পথ। অর্থাৎ যারা যে সকল বিন্দু এক বা একাধিক শর্ত মেনে চলবে তাদেরকে বলা হবে সঞ্চার পথ। অর্থাৎ একটা সমতলে একটা বিন্দু যদি এক বা একাধিক শর্ত মানে, তারা হচ্ছে সঞ্চার পথ। যেমন ধরো একটা বৃত্ত, আমি বললাম একটা বৃত্ত, এটার ব্যাসার্ধ ধরো দেওয়া আছে 3 সেন্টিমিটার, এবং আমরা বলতে পারি যে তুমি যে কোনো মূল বিন্দু থেকে যে কোনো চতুর্ভাগে যাও না কেন, যদি আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড 4টা চতুর্ভাগে যাই, তার ব্যাসার্ধ কিন্তু আমরা 3 সেন্টিমিটারই পাবো। তার ব্যাসার্ধ কি পাবো বলো তো? 3 সেন্টিমিটারই পাবো। এবং আমরা এটাও বলতে পারবো যে এইটা 4টা চতুর্ভাগে গেলে আমরা পাবো। যে কোনো জায়গায় ধরো এখানে একটা চলমান বিন্দু থাকতে পারে, এইখানে চলমান বিন্দু, এইখানে চলমান বিন্দু, এখানে চলমান বিন্দু, অর্থাৎ বিন্দু একটাই, কিন্তু সে এক বা একাধিক শর্ত স্যাটিসফাই করছে। যেমন একটা হচ্ছে যে সে 4টা চতুর্ভাগে গেলে আমরা পাবো, এবং যার রেডিয়াস হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে দেখো, এটা হচ্ছে সঞ্চার পথ। তাহলে আমরা জটিল সংখ্যায় যে সঞ্চার পথগুলা করব, এই ইকুয়েশনটা সলভ করে আমাদের একটা প্যাটার্নে নিয়ে আসতে হবে, যেটা হইতে পারে বৃত্ত, হইতে পারে উপবৃত্ত, হইতে পারে যে কোনো সমীকরণ হইতে পারে। তো আমরা দেখি অঙ্কগুলো সলভ করলে কি হয়। যদি বৃত্ত হয়, তোমাকে রেডিয়াস বের করতে বলতে পারে এর ব্যাসার্ধ কত বের করতে, রেডিয়াস বের করতে বলতে পারে, বিন্দু বের করতে বলতে পারে, যে তার কেন্দ্র কত সেটা বের করতে বলতে পারে, সেন্টার। তো বিভিন্ন শর্ত তোমাকে বলতে পারে, বা এই ইকুয়েশনটা কি নির্দেশ করে। যারা কনিক্স পড়ছো তারা, যেমন এটা হচ্ছে ধরো উপবৃত্তের ইকুয়েশন, এরকম সমীকরণ যদি আসে তাহলে বলবে যে এই সমীকরণ, তুমি ক্যালকুলেশন করে দেখো এই সমীকরণটা পাইলা, তখন বলবা যে এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। এখান থেকে তোমাকে তার এরিয়া বের করতে বলতে পারে, যে কোনো কিছু চাইতে পারে। তো এই জিনিসটা হচ্ছে সঞ্চার পথ। অর্থাৎ সঞ্চার পথ হলো রেখা চলমান বিন্দু চলার একটা পথ, যা এক বা একাধিক শর্তকে কি করবে বলতো, সিদ্ধ করে, বা এক বা একাধিক শর্ত মেনে চলে। আশা করি তোমরা সঞ্চার পথ সম্পর্কে একটু ধারণা পেয়েছো। এখন আমরা একটা ম্যাথ লিখে রাখছি, বলছে যে z = x + iy। তাহলে এটা একটা জটিল সংখ্যা, যে লেখছে প্রদত্ত রাশি আছে 2z 2 × z - 1 = z - 2 হলে প্রমাণ করতে হবে যে x² + y² = 1। এটা আমি একটু ছোট প্রমাণ লিখছি, এর আরো বড় বড় প্রমাণ আসতে পারে। তো এটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি যে আমরা এইখান থেকে এই ইকুয়েশনটা প্রমাণ করব। আর এই ইকুয়েশনটা কি, সেটা হলো মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ। যারা আমরা বৃত্ত পরে আসছি তা আমরা জানি যে এটা মূল বিন্দুগামী কি বলতো, বৃত্তের সমীকরণ। ওকে, তাহলে আমরা যদি 1 নাম্বারটা সলভ করি, তাহলে দেখো তো কি ঘটবে। 1 নাম্বারে দেওয়া আছে, কি দেওয়া আছে বলতো, z = কি দেওয়া আছে, x + iy। প্রদত্ত রাশি কি দেওয়া আছে, দেওয়া আছে ধরো যে 2z - 1 মডুলাস z - 2। তাহলে প্রথম কাজ হবে আমাদের z এর মানটাকে এখানে ইনপুট দেওয়া। তাহলে z = কত আছে, x + iy। তাহলে এখানে x + iy লিখে ফেলো। তাহলে 2x + iy - 1 x + iy - 2। ওকে, তাহলে এখন আমরা যদি, আমাদের কাজ হবে 2 দ্বারা গুণ করে দাও, 2x 2iy - 1 মডুলাস, বাস্তব অংশগুলো আলাদা করে ফেলো, x - 2 + iy মডুলাস। তো এখানে তো দুটো পার্ট আছে, বাস্তব অংশটা আলাদা করে ফেলো, 2x - 1 মডুলাস প্লাস 2iy, আর এখানে আছে যা আছে লেখাও x - 2 + iy।
এখন তুমি খেয়াল করো, মডুলাস থাকলে আমরা সূত্রটা কি জানি, যে মডুলাসকে আর দ্বারা প্রকাশ করছি বা জেড মডুলাস একই কথা। এইটার মানে হচ্ছে জেড ইকুয়াল টু যদি এক্স প্লাস আই ওয়াই হয়, সেটা আমরা লিখছি যে এটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রুট, অর্থাৎ এক্স এর যে মানটা থাকবে সেটাকে স্কোয়ার করব, আই এর সাথে যেটা ওয়াই থাকে ওয়াই এর যে ভ্যালুটা থাকবে সেটাকে আমরা স্কোয়ার করব। তাহলে এখানে এই কাজটা করো, এই লাইনটায় অনেক স্টুডেন্ট বুঝতে পারে না যে এই লাইনটা কিভাবে আসলো। দেখো এই লাইনটা এইভাবে আসে যে 2, এটা হলো এক্স, এটা হলো ওয়াই, তাহলে 2x - 1 এই এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার কত আছে 2y, এই যে y এর মান 2y মানে হলো y, এটা সূত্রের রুট, এই পার্টটা লিখে বলো x - 2 স্কোয়ার প্লাস y স্কোয়ার রুট। ওকে, তাহলে এখন আমরা দেখো এই কাজটা করে ফেলছি। যদি তোমরা এই লাইনটা বুঝে থাকো, বাকিটুকু আর তোমাদের বোঝার কোনো সমস্যা হবে না। তাহলে এটাটা আমরা স্কোয়ার করলাম, রুট কেন নিয়ে আসলাম, ওই যে মডুলাসের সূত্র থেকে আমরা পেয়ে গেছি। এখন এই রুটটাকে আমরা যদি রিমুভ করি, আমি একটু মুছে দিচ্ছি, রুটটাকে তুমি বর্গ করো, তাহলে বর্গ যদি করো পক্ষে, তাহলে কি থাকবে 2x - 1 স্কোয়ার 4y স্কোয়ার হবে। আবার এখানে কি হবে x - 2 স্কোয়ার প্লাস কি হবে বলতো y স্কোয়ার। তাহলে আমরা যদি এটাকে টোটাল সলভ করি, এটা প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলো, সবগুলো সাইড চেঞ্জ করে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফলটা আছে x স্কোয়ার প্লাস 1 x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 1 সেটা আমরা পেয়ে যাব। তাহলে তোমরা এটা ক্যালকুলেট করে সবগুলোকে এক সাইড করবা, দেন আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা আমরা পেয়ে যাব, y স্কোয়ার ইকুয়াল টু 1। এখন দেখো আমি এইটুকটা তো শুধু তোমাদেরকে করতে দিলাম, কারণ তোমরা বাকিটুকু করবা। এখন এই যে আমরা y স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 1 পাইলাম, তো এইটা আসলে কি নির্দেশ করে? যারা সরলরেখা বা যারা ফোর্থ চ্যাপ্টার পড়ছো ফার্স্ট পেপারে, তারা অবশ্যই জানো এটা হচ্ছে মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ। অর্থাৎ বৃত্তের ইকুয়েশনটা আমরা কি জানি, x - 0 মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ, y - 0 r স্কয়ার। ওকে, তাহলে এখন x - 0 প্লাস y - 0 হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, এটা কি মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ। তাহলে আমরা যদি এটা করি x স্কয়ার প্লাস y স্কয়ার r স্কয়ার, তাহলে এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, আর হচ্ছে রেডিয়াস, আর এই যে 0 0 ছিল এগুলো কেন্দ্র, কেন্দ্র হচ্ছে 0 0, যার জন্য আমরা এটাকে বলছি যে মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ। তাহলে এটা কি মিন করে, মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ। তাহলে আমরা একাধিক এটা বলতে পারি যে এটা মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ, এর রেডিয়াস হচ্ছে 1, এবং আরো বলতে পারি যে এটা বৃত্ত নির্দেশ করে। তাহলে দেখো তো আমরা প্রথমে বলে আসছি যে বৃত্ত একটা কি বলতো দেখি, একটা সঞ্চার পথ, একটা সঞ্চার পথ। এখন সঞ্চার পথ দুই প্রকার, একটা হলো সরলরেখা আর একটা হলো বক্ররেখা। তাহলে যেটা বৃত্ত সেটা একটা বক্র কার্ভের মধ্যে পড়ে গেছে বা স্পেস কার্ভের মধ্যে পড়ে গেছে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখন তাহলে ফার্স্ট নাম্বারটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা করা হলো দ্বিতীয় নম্বর টাইপের অঙ্কগুলো থাকলে তুমি কি কি করবে, চলো আমরা ওইটা সলভ করি। এখন তোমরা দেখো যে দ্বিতীয় নম্বর ম্যাথগুলো কি আছে, একটু খেয়াল করো, দেখবা যে একটা নতুন জিনিস আছে, ওইটাকে বলা হয় ওমেগা। যারা জানো সেটা হচ্ছে ওমেগা। তাহলে আমরা ওমেগার পরিচয়টা নিয়ে এখন আলোচনা করব। তাহলে দেখো আমরা যদি দেখো এখন আমরা ওমেগার পরিচয় নিয়ে একটু আলোচনা করব। এখানে আমাদের নতুন একটা কনসেপ্ট ওমেগা ওমেগা স্কয়ার। তাহলে এটার একটা সূত্র মুখস্থ করবা, 1 প্লাস ওমেগা ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি এখান থেকে বিভিন্ন জিনিস বের করতে পারি, যেমন 1 প্লাস ওমেগা ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু -1, আবার 1 প্লাস ওমেগা তো বের করছি আমরা। তারপরে যদি আমরা কি বের করি বলতো, 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, মাইনাস ওমেগা। তাহলে এই সূত্রের মধ্যে আমাদের কি কি করতে হবে সেটা আমরা একটু দেখব। এখন বলে রাখা ভালো যে ওমেগার পাওয়ার কিন্তু যা খুশি তা থাকতে পারে, ঠিক আছে? যেমন 10, আমরা ওমেগা কিউব ইকুয়াল টু 1 জানি, ওমেগা কিউব ইকুয়াল টু 1 জানি। এর বেশি আর পাওয়ার হলে সেটাকে একটু মিনিমাইজ করে নিতে হবে। কিরকম, যে 10 আছে, তাহলে ওমেগা কিউব ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে আমরা 10 কে 3 দ্বারা ভাগ করব। 10 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 1, অর্থাৎ
টেন ওমেগা ইকুয়াল টু আমরা লিখতে পারি ওমেগার পাওয়ার 1, অর্থাৎ 3 দ্বারা 10কে ভাগ দিলে যার যেটা ভাগশেষ হবে সেটা আমরা ওমেগার পাওয়ার লিখতে পারি। তাহলে আমরা বলতেই পারি ওমেগা 10 ইকুয়াল টু কি ওমেগা 1। এরকম অনেক কিছু আসতে পারে। তাহলে 3 এর বেশি থাকলেই ওমেগার পাওয়ার যদি 3 এর বেশি থাকে তাহলে তাকে ভাগ করে দেবা, ভাগ করে ভাগশেষ যা হবে সেটা হবে ওমেগার পাওয়ার। বুঝতে পারছো? যেমন ধরো ওমেগা 8, তাহলে ওমেগা 8 কত হবে? 3 ভাগ 2 দাও, তাহলে 6 2, তাহলে ওমেগা পাওয়ার হবে ভাগশেষ যেহেতু 2, তাহলে সেটাকে ওমেগার পাওয়ার দেবো, অর্থাৎ ওমেগা 8 যে কথা ওমেগা স্কয়ার সেম কথা। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি একটা ছোট্ট একটা অঙ্ক করে দিচ্ছি, দেন এরপর আবার আমরা কিছু অঙ্ক করবো। একটা অঙ্ক আমি লিখে রাখছি, দেখো যে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 1 ইন্টু ওমেগা স্কয়ার প্লাস 1 মাইনাস ওমেগা ইকুয়াল টু মাইনাস 8 প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা যদি এটা সলভ করি, একটু খেয়াল করো কি আছে এখানে, 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, তারপর কি আছে, আচ্ছা এটা আমি একটু মুছে দিচ্ছি, না মুছে দেওয়ার দরকার নেই, আচ্ছা ঠিক আছে আমরা প্রয়োজন স্বার্থে বের করে নিয়ে আসবো। ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 1 ওমেগা স্কয়ার প্লাস 1 মাইনাস ওমেগা ইকুয়াল টু মাইনাস 8 প্রমাণ করতে হবে। তাহলে দেখো তো 1 প্লাস ওমেগা আমরা যদি মান বসাই, 1 প্লাস ওমেগা মানে কি মাইনাস ওমেগা স্কয়ার, তাহলে এখানে এইটুকুর পরিবর্তে আমরা মাইনাস ওমেগা স্কয়ার, দেখো আবার খেয়াল করো 1 প্লাস ওমেগা, দেখো 1 প্লাস ওমেগা একই জিনিস, তাহলে আমরা মান বসাতে পারি মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার। ক্লিয়ার? তারপরে 1 ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মানে কি মাইনাস 1, তাহলে আমরা এইটুকুর মান বসাতে পারি মাইনাস 1, আর এখানে মাইনাস 1 আছে একটা, দেন ওমেগা স্কয়ার প্লাস 1, তাহলে সেটার পরিবর্তে আমরা বসাতে পারি মাইনাস ওমেগা। এখান থেকে বের করো ওমেগা স্কয়ার প্লাস 1 মানে হচ্ছে মাইনাস ওমেগা এইখান থেকে, তাহলে এটার পরিবর্তে বসাতে পারি আমরা মাইনাস ওমেগা মাইনাস ওমেগা। তাহলে এখন হিসাব করো, এটা হচ্ছে 2 ওমেগা স্কয়ার, এটা হচ্ছে মাইনাস 2, আর এটা হচ্ছে মাইনাস 2 ওমেগা। এখন দেখো এখানে 3টা 2 আছে, তাহলে 3টা 2 আমরা গুণ করলে হয় 8, যেহেতু 3টার জায়গায় মাইনাস আছে 1 2 3, তাহলে হবে মাইনাস 8। ওকে, আর ওমেগা স্কয়ার আর ওমেগা গুণ করলে হয় ওমেগা কিউব, তাহলে হবে মাইনাস 8 ওমেগা কিউব, তাহলে মাইনাস 8 ওমেগা কিউব। তাহলে আমরা বলছিলাম যে ওমেগা কিউব ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে এখানে ওমেগা কিউবের মান 1 বসাও, তাহলে কি হবে মাইনাস 8। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। আজকে এইটুকু আমরা রাখবো, দেন পরবর্তীতে এইগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত ক্লাস আলোচনা করব। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবা, যেন পরবর্তীতে তোমাদের সাথে দেখা হয়, এবং তোমাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।